গত কয়েক সপ্তাহ ধরে চলা গ্যাস সংকট এখন বিদ্যুৎ উৎপাদনে বড় প্রভাব ফেলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী একদিকে গ্যাসের সরবরাহ ঘাটতি, অন্যদিকে এলএনজি সরবরাহ বিঘ্ন, সব মিলিয়ে দেশ এখন কঠিন সংকটের সামনে দাঁড়িয়ে আছে। সরকার বলছে সংকট মোকাবেলায় দেশীয় গ্যাস অনুসন্ধানে, ভোলার গ্যাস ব্যবহার, মালয়েশিয়া থেকে এলএনজি কার্গো আনার চেষ্টা এবং সৌরবিদ্যুৎ সম্প্রসারণের উদ্যোগের কথা বলছে সরকার। কিন্তু প্রশ্ন হলো, এইসব উদ্যোগ কি তাৎক্ষণিক সংকট মোকাবেলার জন্য যথেষ্ট, নাকি বাংলাদেশের জ্বালানি খাতের দীর্ঘদিনের আমদানি নির্ভরতা ও পরিকল্পনাগত দুর্বলতার কারণে সংকট বারবার ফিরে আসছে? এর থেকে বের হওয়ার পথই বাকি। এই সকল প্রশ্নের উত্তর জানতে দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন ন্যান্সি। আজকের আলোচনা এগিয়ে নিতে আমাদের সঙ্গে দুজন সম্মানিত অতিথি যুক্ত হয়েছেন। একে একে তাদেরকে পরিচয় করে দিতে চাই। আমার ডানে আছেন মনোয়ার মুস্তফা, জ্বালানি ও বিদ্যুৎ খাত বিশ্লেষক। আপনাকে স্বাগত আজকে দেশ সন্ধ্যার আলোচনায়। আমার বাম পাশে আছেন মোহাম্মদ রাশেদুল হক, বার্তা প্রধান, মোহনা টেলিভিশন। আপনাকেও স্বাগত আমাদের আজকের আলোচনায়। জি, আজকের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি জ্বালানি সংকট নিরসনে কি উদ্যোগ। আলোচনা এগিয়ে নিতে এই মুহূর্তে আমার ডানে আছেন মনোয়ার মুস্তফা। আপনাকে দিয়ে আমি আমার আলোচনা শুরু করতে চাই। আসলে বর্তমান জ্বালানি সংকটের মূল কারণ গ্যাস সরবরাহ স্বল্পতা, আমরা জানি। এই ঘাটতি হঠাৎ তো আর তৈরি হয়নি। বর্তমানে আসলে জ্বালানি সংকটের মূল কারণটা আপনি কোথায় দেখছেন, যেহেতু আপনি জ্বালানি বিশেষজ্ঞ? ধন্যবাদ। এটা একটা সময় উপযোগী আলোচনা এবং সারা দেশেই আলোচনা চলছে, শুধু স্যাটেলাইট টিভিতেই না, পত্রপত্রিকা এবং সাধারণ মানুষের ভেতরেই আলোচনা চলছে। একটা বিষয় খুব পরিষ্কার, মূলত এই সংকটটা গত 2-3 সপ্তাহ দাঁড়িয়েছে আমাদের গ্যাস সংকটের কারণে। গ্যাসের সাপ্লাই লাইন ডিসরাপশন ঘটেছে। বিশেষ করে আমাদের যে দুটো এলএনজি টার্মিনাল আছে, তার একটা এলএনজি টার্মিনালে আকস্মিক দুর্ঘটনার কারণে এই ঘটনাটা ঘটেছে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের গ্যাস সংকট কিন্তু সবসময় ছিল। সরকারি তথ্য উপাত্ত মতে আমাদের গ্যাসের মূল চাহিদা হচ্ছে প্রায় 400 কোটি ঘনফুট। তো আমাদের সাপ্লাই লাইনে ছিল বেসিক্যালি 300, 320, 330 কোটি ঘনফুটের মতো। আমাদের লোকাল উৎস থেকে আসতো 220 কোটি ঘনফুট এবং বাকিটা আমাদের এলএনজি থেকে আসতো। এখন আপনি একটু আগে একটা যে কথাটা বলেছেন যে এইটা কি আকস্মিক নাকি এটা কি বলে, আমাদের যে নীতিগত জায়গাগুলো আছে তারই একটা অনিবার্য পরিণতি। আমার জায়গা থেকে বক্তব্য হলো, আপনি আরও একটা কথা বলেছেন যে আমদানি নির্ভরতা আমাদের, দীর্ঘদিনে আমাদের যে বিদ্যুৎ এবং জ্বালানি খাতের যে আমদানি নির্ভরতা, এটা তৈরি হয়েছে আমাদের নীতিগত অবস্থানের কারণে বেসিক্যালি। যেমন গ্যাসের কথাই যদি বলেন, 2013-14 সাল থেকে কথা উঠছিল যে হ্যাঁ আমাদের গ্যাস কমে যাচ্ছে, দেশীয় উৎসের গ্যাস। কিন্তু সরকারকে দেখবেন যে বাপেক্সকে সে টাকা দিয়েছে, কিছু 10,000 কোটি টাকার মতো দিয়েছে গত 1.5 দশকে, বাট দ্যাট ওয়াজ নট সাফিসিয়েন্ট টু এক্সপ্লোর দ্য কি বলে যে আমাদের দেশীয় গ্যাস উত্তোলনের জন্য বা আহরণের জন্য। এবং এর ফলাফল আমরা দেখলাম 2018 সাল থেকে আমাদেরকে এলএনজি কিনতে শুরু করতে হলো। হাইলি এক্সপেন্সিভ, খুবই ব্যয়বহুল এলএনজি। এবং শুধু এলএনজি কিনলেই তো হয় না, এলএনজি ওটাকে রিগ্যাসিফিকেশনের জন্য আমাদের এলএনজি টার্মিনাল তৈরি করতে হয়। আমরা 2টো টার্মিনাল তৈরি করলাম। এখন প্রশ্ন হলো, এই সময়কালে দেখবেন যে গত 10 বছর 12 বছর ধরে আমরা গ্যাস উত্তোলনে কোনো রকম ইনভেস্টমেন্ট আর করিনি। তার মানে এটা একটা ফেলে দিয়েছি। সরকারের পলিসিটা হলো কোনো কিছু করা বা না করা, দুটোই পাবলিক পলিসি। হোয়াট গভর্নমেন্ট ডাজ অ্যান্ড ডাজ নট। তো এই যে গভর্নমেন্ট এখানে কোনো ইনভেস্ট করলো না, এটাই তার একটা পাবলিক পলিসি, এটাই তার পলিসি। সুতরাং এই পলিসির খেসারত আপনাকে আজকাল কোনো না কোনো ফর্মে দিতেই হতো। এখন যেটা দিচ্ছি আমরা, সেটা হচ্ছে একটা দোষ একটা চাপাতে পেরেছি, সেটা হলো অ্যাক্সিডেন্টালি আমাদের একটা কি বলে এলএনজি টার্মিনালে দুর্ঘটনা ঘটেছে সেই কারণে। কিন্তু এই সংকট আপনাকে আরও পোহাতে হতো, আজ হোক কাল হোক, অন্য ফর্মে। সেটা হচ্ছে গ্যাসের চাহিদা আছে আমাদের, শিল্প খাতে প্রচুর গ্যাসের চাহিদা, খোদ শিল্প কারখানাগুলোতে দিতে হয় আর ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টে দিতে হয়। আপনি যদি হিসাবটা দেখবেন যে আমাদের টোটাল যে গ্যাস, এই গ্যাসের 42% আমরা দিই হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে, আমরা 20% দিই ইন্ডাস্ট্রিতে, আর 17% দিয়ে হচ্ছে আমরা ক্যাপটিভ কতগুলো পাওয়ার প্ল্যান্টে। এইটাই হয়ে গেছে সংকটের জায়গা। তাহলে দেখবেন যে প্রায় 80-র উপরে এটা আমাদের খুব স্ট্র্যাটেজিক দুটো সেক্টরে, একটা হচ্ছে শিল্প উৎপাদন আর একটা হলো বিদ্যুৎ। এই দুটো সেক্টরে আমাদের গ্যাসের মূল সংকটটা তৈরি হয়েছে। বাসা বাড়ি কিংবা সিএনজি, হ্যাঁ এগুলো আছে, এগুলো সাধারণ মানুষ বিক্ষুব্ধ হচ্ছে, এটা ঠিক।
কিন্তু ফান্ডামেন্টালি যে দুটো জায়গায় ক্ষতি হচ্ছে সেটা একটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন আর একটা হচ্ছে শিল্প উৎপাদন। এই দুটোই হচ্ছে একেবারেই আমাদের ব্যাকবোন যাকে বলা যায়। বিদ্যুৎ তো একেবারেই স্ট্র্যাটেজিক একটা পণ্য, আর ইন্ডাস্ট্রি হচ্ছে উৎপাদন। সেই উৎপাদন তো শুধু এক্সপোর্টের জন্যই না, ওর সঙ্গে আমার কর্মসংস্থান জড়িত হয়ে আছে। সুতরাং আমাদের গ্যাসের চাহিদাটা শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন কিংবা শিল্প উৎপাদনের সাথেই না, আমাদের গরিব মানুষের কর্মসংস্থানের সাথে যুক্ত হয়ে গেছে। সো টোটাল ইকোনমির সাথে যুক্ত হয়ে গেছে আমাদের গ্যাস ক্রাইসিস। এবং এই গোটা গ্যাস ক্রাইসিসটাই হলো আমাদের আসলে সঠিক সময়ে সঠিক নীতিগত সিদ্ধান্তটা নিতে পারেনি বলেই তার খেসারাত এখন দিতে হচ্ছে। এখনও যদি না নেন তাহলে আগামীতে আরও দিতে হবে। এটাই হচ্ছে আমাদের পলিসি ফেইলিয়ারের আলটিমেট আউটকাম হচ্ছে আজকের এই গ্যাস ক্রাইসিস। আমি এটুকু বলেই থামতে চাই। জি, মনোয়ার মোস্তফা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ রাশেদুল হক, আমি আপনার কাছে যেতে চাই। উনি যেমনটি বলছিলেন যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত যদি না নেওয়া হয়, আসলে তার প্রতিফলন তো আমরা দেখছি। আপনার কাছে কি মনে হয়, আসলে কি সঠিক সময়ে সঠিক সমাধান নেওয়া এখন সম্ভব? আপনাকে ধন্যবাদ, এবং আপনাদের মানে দেশ টিভির যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত সুন্দর একটি আলোচনা আজকে আমরা এখানে করছি, এবং ইতিমধ্যে আমার সহ আলোচক যেভাবে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, যার কিছু ঘাটতি আছে আমি সেটা শুধু বলবো। ঘাটতিটা হলো যে দেশকে পরিকল্পিতভাবে আমদানি নির্ভর অথবা পর নির্ভরশীল করার জন্য বিগত ফ্যাসিস্ট সরকার যে কাজগুলো করেছে, এর মধ্যে অন্যতম হলো এই বিদ্যুৎ এবং গ্যাস সেক্টর। এটাকে পুরোপুরি আপনি দেখেন, এই যে আমদানি নির্ভর, আমরা একসময় শুনতাম, মানে আমরা জ্বালানি বিশেষজ্ঞ নই, কিন্তু আমরা একসময় শুনতাম যে আমাদের প্রচুর গ্যাস আছে, গ্যাস রপ্তানি করব, এই গ্যাসের জন্য নাকি সরকার পরিবর্তন হইতো, এরকম একটা কথা শুনতাম। এই শেখ হাসিনা এক সময় বলতো আমি গ্যাস দিতে পারি নাই তাই ক্ষমতা আসতে পারি নাই, এরকম কোথাও রাজনৈতিক বক্তব্য উনি দিয়েছেন। এই গ্যাস গেল কোথায়? আসলে আমাদের গ্যাস যাই আছে সেগুলো নতুন করে কোনো কূপ খনন করা হয়নি, নতুন উৎপাদন করার মতো এই জায়গায় কিন্তু সরকার কোনো ব্যয় করেনি। আমরা কি করলাম, বিগত ফ্যাসিস্ট সরকার এই সেক্টরে টোটালি ইনভেস্ট বাই বললেন যে 10,000 কোটি টাকা 2013 সালে দিছেন, তারপরে আর কোনো টাকা পয়সা দেন নাই, নতুন কোনোভাবে মানে এটার সাথে সংযুক্ত করার জন্য কোনো কিছু করেন নাই, পদক্ষেপ নেননি। সেটা হলো আসল কারণ। কারণটা কি? কারণটা হলো আমাদেরকে পরনির্ভরশীল করা, আমদানি নির্ভর করা। এবং আপনি দেখেন গ্যাস এবং বিদ্যুৎ দুইটা এরকম বর্তমানে এরকম একটা জায়গায় এরকম প্রয়োজন, যেরকম খাদ্য বস্ত্র যেভাবে প্রয়োজন তেমনিভাবে আমাদের গ্যাস এবং বিদ্যুৎ প্রয়োজন। কেন প্রয়োজন? আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন। এখন এক মুহূর্ত বিদ্যুৎ ছাড়া আমরা চলে না। একটা সময় গ্রামে ছিলাম আমরা যখন ছোট ছিলাম তখন দেখা গেছে যে আমরা তখন বিদ্যুৎ নাই মনে করেন, তাহলে আমরা সেইভাবেই জীবনযাপন করতাম। এখন বিদ্যুৎ পেয়ে এখন সবাই কিন্তু বিদ্যুৎ নানাভাবে ব্যবহার করে, ফ্রিজ, খাবার দাবার বা নিজেরা বসবাসের জন্য, এমনকি পানি, যে পানিটা আমরা মানে খাওয়ার জন্য কিংবা সেচের জন্য সেটাও বিদ্যুতের উপর নির্ভরশীল হয়ে গেছে। তো এই যে বিদ্যুৎটা, এটা কি করলো শেখ হাসিনা বিগত 17 বছর এটাকে কুইক রেন্টালের নামে একটা লুটপাটের কারখানায় পরিণত করেছিল, যে যেটা বললেন ক্যাপটিভ পাওয়ারের মাধ্যমে। তো এটা করে শেখ হাসিনা তাদের নিজেদের লোককে হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন, মানে দুর্নীতির একটা সুযোগ করে দিয়েছেন। যদি এটা না করে পার্মানেন্ট ব্যবস্থা করতো, আমরা যেই জলবিদ্যুৎ বা অন্যান্য যেসব বিদ্যুৎ আছে, যে আমরা অনেক সময় জ্বালানি থেকে, জ্বালানি বলতে আমরা ওই এই যে গোবর, এটা থেকেও কিন্তু এক প্রকার গ্যাস উৎপাদন হয়, এবং এই প্রাকৃতিকভাবে অনেক বিদ্যুৎ উৎপাদন করা যায়, সেইভাবে কিন্তু সরকার পদক্ষেপ নেয়। মানে পরিকল্পনার অভাব ছিল। যে কথাটা বলছেন, পরিকল্পনা না, পরিকল্পিতভাবে কিন্তু এটাকে ধ্বংস করা হয়েছে। পরিকল্পনার অভাব ছিল না, মানে এটা কুপরিকল্পনা ছিল এদের। পরিকল্পিতভাবে বিদ্যুৎ এবং গ্যাস খাতে এই সেক্টরকে ধ্বংস করছে। এটার আমি যে বাস্তবতার কথা বলতেছিলাম। আরেকটা বিষয় হলো, আমরা এখন বাংলাদেশে যে পরিমাণ মানে আমরা টাকা আয় করি রপ্তানি করে, এর মধ্যে অন্যতম প্রধান হলো গার্মেন্টস শিল্প, যেটা এখন প্রতিনিয়ত গ্যাসের দরকার, বিদ্যুতেরও দরকার। সেই সেক্টরে কিভাবে ধ্বংস করা যায়, আমাদের প্রতিবেশীকে কিভাবে সুযোগ করে দেওয়া যায়, এটা মনে হয় শেখ হাসিনার একটা পরিকল্পনা ছিল। না হলে এটা এরকমভাবে যে আপনি দেখেন আমরা গার্মেন্টস শিল্পে এতটা এগিয়ে গিয়েছিলাম যে আমরা কিন্তু ভারত কিংবা চায়না কিংবা অন্য অন্য দেশ থেকে অনেকটা এগিয়ে গিয়েছিলাম। সেটাকে পিছিয়ে দেওয়া যে চক্রান্ত, আপনি দেখেন
এই বর্তমান সরকার আসছে মাত্র 6 মাস, আর একদিন পরে 6 মাস হবে। এই 6 মাসে তো একটা সরকার বুঝে ওঠার আগেই কিন্তু এই সংকটগুলো একের পর এক, যেমন এইগুলোর সাথে জড়িত তেল, গ্যাস, এগুলা, এই যে বিশ্বযুদ্ধ, বা বিশ্বযুদ্ধ না, মানে ইরান যুদ্ধ, যেটা আর কি, যে যুদ্ধটা শুরু হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে, এটা শুরু হয়েছে এই সরকারটা আসার আগেই। যুদ্ধটা শুরু হয়েছে, এই সরকার আসলো, দেখেন তেল এবং এই যে এলএনজি গ্যাস, এগুলো আমদানি কিন্তু প্রভাব পড়ছে, আমদানি কিন্তু করা যায় না ওই আপনার এই যুদ্ধের প্রভাবের কারণে। তো এই কারণে এই সরকার একটার পর একটা সংকটে পড়তেছে। তারেক রহমান সাহেব সেদিন বলেছিলেন যে আমরা আসলে যখনই ক্ষমতায় আসলাম একের পর এক সংকট আসতেছে, আমরা যে কিভাবে একের পর এক এটা মোকাবেলা করতেছি এটা সবাইকে উপলব্ধি করা উচিত। আসলেই কিন্তু নানাভাবে সংকট তৈরি হচ্ছে। তো এই সংকটের মধ্যে এটা একটা অন্যতম সংকট। আমি মনে করি এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে যদি চেষ্টা করে গ্যাস সংকট এবং বিদ্যুৎ সংকট পার্মানেন্টলি, মানে সাময়িক না, মানে আমার সহালোচক যেভাবে বলেছেন যে পরিকল্পিতভাবে বিদ্যুৎ এবং গ্যাস উৎপাদনের ব্যবস্থা করলে, পরিকল্পিতভাবে গ্যাস খনন করলে এবং এইখানে টাকা ইনভেস্ট করলে আমাদের দেশে যে প্রচুর সুযোগ আছে সেই সম্ভাব্য সুযোগকে কাজে লাগালে আমি মনে করি যে আমাদের এই সমস্যার সমাধান হবে। জি, মোহাম্মদ রাশিদুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মনোয়ার হোসেন মুস্তফা, আমি আপনার কাছে যেতে চাই। আমরা যেমনটি জানি যে গ্যাসের চাহিদা যেখানে প্রায় 3.8 বিলিয়ন ঘনফুট, সেখানে সরবরাহ প্রায় 2.7 বিলিয়ন। এই বিশাল ঘাটতি আসলে দ্রুত পূরণে বাস্তবসম্মত কোনো উপায় আছে কি? না, নেই। খুব খোলাখুলি বললাম। জি, একেবারেই আমাদের গতকাল আমাদের বিদ্যুৎ মন্ত্রী যে ভাষায় বলেছেন আমিও সেভাবে বলবো না। দ্যার ইজ নো কুইক ফিক্স। খুব দ্রুত কোনো কিছু করার সুযোগ নেই, কারণ একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। এই অ্যাক্সিডেন্টের নেচার সম্পর্কে একটা জিনিস খেয়াল রাখেন, বিদ্যুৎ জ্বালানি খাতের অনেকগুলো জিনিস হচ্ছে টেকনিক্যাল, যেটার সাথে আমরা যুক্ত হতে পারবো না। ইঞ্জিনিয়াররা খুব ভালো বলতে পারবেন কী কারণে ওখানে বিস্ফোরণটা ঘটলো, তার ফলে ড্যামেজটা কী হয়েছে, এটা ওনারা যত ভালো বলতে পারবেন, আমরা পারবো না। এটা হচ্ছে বাস্তবতা। সুতরাং ওই অ্যাক্সিডেন্টটার ফলে এই ঘটনাগুলো ঘটেছে। কিন্তু আমি যেটা বলেছি, অ্যাক্সিডেন্ট যদি নাও ঘটতো, আপনার তো গ্যাসের কি বলে যে ঘাটতি থেকেই যাচ্ছে সবসময়। আপনার 400 মিলিয়ন কি বলে বা 400 কোটি, আমি বলি 400 কোটি ঘনফুট আপনার ডেইলি চাহিদা, সেখানে আপনি দিতে পারেন মাত্র 320-30। তার মানে ঘাটতি সবসময় থেকেই যাচ্ছে। তো এই ঘাটতিও পূরণের একমাত্র পথ হলো আমার দেশীয় উৎস থেকে উত্তোলন, যেটা গভর্নমেন্ট অলরেডি সিদ্ধান্ত নিয়েছে, খুব বড় করে নিয়েছে গভর্নমেন্ট সিদ্ধান্ত, সেটা তারা করবে। এবং এইটুকু বোধহয় সময় তাকে দিতে হবে, আমার নিজের ধারণা গভর্নমেন্টকে দিতে হবে। এটা একটা, হ্যাঁ, এটা এই অবস্থাটা দিতে হবে। এবং মানুষের ভিতরে অতীতের আমাদের বাংলাদেশের অভিজ্ঞতা তো ভালো না সরকারের উপর, সেখান থেকে মানুষ সন্দেহ করতে শুরু করে। সুতরাং ওই সন্দেহটা অমূলক আমি বলবো না, যে অভিজ্ঞতা থেকে সাধারণ মানুষ সন্দেহ করে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি এই বেনিফিট অফ ডাউটটুকু এই গভর্নমেন্টকে দিতে চাই যে হ্যাঁ, সে এই কাজটি করুক। কিন্তু আমি যে জায়গাটাতে বারবার পলিসির জায়গায় আসছি, এবং উনি খুব ভালো বলেছেন যে এইটা পলিসি ফেইলিওর শব্দটা খুব ভালো শোনায়, কিন্তু পলিসিটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটা ফেল করে। অবস্থাটা এইরকমের। এবং আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি খাতের একটা ঘটনা ঘটেছে, সেটা হলো, এক হচ্ছে এই খাতটাকে অথর্ব করা হয়েছে, এই খাতটাকে জনগণের ট্যাক্সের টাকার উপর নির্ভরশীল করা হয়েছে, যেটাকে বলে হচ্ছে আমরা সাবসিডি বলি। আর একটা হচ্ছে এই খাতেরকে ঘিরে একটা লুটপাটকারী গোষ্ঠীর জন্ম হয়েছে। এইটা হলো গত 17 বছর বা 15 বছরের আওয়ামী আমলের বৈশিষ্ট্যটাই হচ্ছিল এইটা। এবং সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটেছে, এটা ওই কথাটা ঠিক যে পলিসির ভিতর দিয়েই এই অপকর্মটা ঘটেছে। কারণ 2010 সালে যখন আমরা আমরা একটা আইন পাশ করি, সেটা হচ্ছে দ্রুত বিদ্যুৎ সরবরাহ আইন। সেই আইনের আওতায় সরকার যা সিদ্ধান্ত নেবে তার বিরুদ্ধে আপনি কোনো কথা বলতে পারবেন না, কোথাও কোর্টে যেতে পারবেন না। এই আইনটাই সর্বনাশ করেছে। এখন যদি জিজ্ঞেস করেন, আমাদের 2 বছরের জন্য এটা দরকার ছিল, কারণ তখন আমরা খুব বিদ্যুৎ ক্রাইসিসে ছিলাম, কিন্তু এটা টেনে টেনে একেবারে আরও 14 বছর কেন নিলেন? এবং ইন্টারিম গভর্নমেন্ট এসে 2024 সালের নভেম্বর মাসে সেটাকে বাতিল করে দিলেন। এই হচ্ছে বাস্তবতা। তার মানে গত 15 বছর ধরে এমন একটা আইন আমরা করে রেখেছিলাম, আওয়ামী লীগ সরকার করে রেখেছিল, যার ভিতর দিয়ে লুটপাট, বিদ্যুৎ এবং জ্বালানি খাতে লুটপাট এবং দুর্নীতির স্বর্গরাজ্য হয়েছিল। তার খেসারত আপনাকে দিতে হবে ইন ওয়ান ওয়ে অর অ্যানাদার, এবং উই আর পেইং দ্যাট প্রাইস এই সময়কালে। এবং এটা সৌভাগ্য কি দুর্ভাগ্য, একটা নতুন সরকার, তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার, তাকেই এই
খেসারাতটা দিতে হচ্ছে। এইটা হচ্ছে এখন প্রশ্ন হলো বর্তমান সরকার অতীতের অভিজ্ঞতার আলোকে কতটুকু সতর্ক পদক্ষেপ নেবে, এইটা হচ্ছে প্রশ্ন। এটা নাগরিকদের জায়গা থেকে প্রশ্ন, যারা এই সেক্টর নিয়ে চিন্তা করে তাদের জায়গা থেকে প্রশ্ন, ইভেন আমাদের রাজনীতির জায়গা থেকেও ওই একই প্রশ্ন। আপনার মতামত কি? তারেক রহমানকে এই দিক দিয়ে অনেক সতর্ক পদক্ষেপ নিতে হবে, একদম পরিষ্কার। আমাকে যদি বলেন মর্নিং শোজ দ্য ডে উনি কতগুলো ভালো সিদ্ধান্ত নিয়েছেন, উনি ধরেই নিয়েছেন আমাকে প্রথমেই যেটা করতে হবে, আমাকে আমদানি নির্ভরতাকে বেরোতে হবে। কারণ আমাদের টোটাল বিদ্যুৎ সেক্টর হচ্ছে 62% নির্ভরশীল অন ইম্পোর্ট, কোল, গ্যাস, তেল, 62% টোটালটা আমাদের নির্ভরশীল হচ্ছে কি বলে যে ইম্পোর্টের উপরে। এই ইম্পোর্ট থেকে বেরোনোর একমাত্র পথ হলো আপনাকে দুটো পথ, প্রধানত তিনটা পথ আমি বলবো। এক নম্বর পথটা হচ্ছে আপনাকে যত দ্রুত সম্ভব এবং যত বেশি মাত্রায় সম্ভব নবায়নযোগ্য জ্বালানিতে যেতে হবে। এই গভর্নমেন্ট সেই পদক্ষেপ কতগুলো নিয়েছে, ইম্পোর্ট ডিউটি, সোলারের উপর থেকে ইম্পোর্ট ডিউটি উইথড্র করা, এরকম আরও অনেকগুলো পদক্ষেপ। দুই নম্বর হলো আমাদের পদক্ষেপ হচ্ছে দ্রুত প্রচুর ইনভেস্ট করতে হবে আমাদের ডোমেস্টিক গ্যাস এক্সপ্লোরেশনে। গভর্নমেন্ট এই ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছে, কিন্তু কি পরিমাণ টাকা কাকে দিয়ে এখনও সেই সিদ্ধান্তটা আমরা দেখছি না। আর তিন নম্বরটা হলো আমাদের সর্বত্র, বিশেষ করে ইন্ডাস্ট্রিতে এনার্জি এফিসিয়েন্সি এনশিওর করতে হবে। যদি এনার্জি এফিসিয়েন্সি, নতুন নতুন টেকনোলজি, বয়লার চেঞ্জ করা যা কম বিদ্যুৎ খায়, এরকমের জিনিস যদি ইন্ট্রোডিউস করা যায় তাহলে বিদ্যুতের চাহিদা কিছুটা কমবে। চাহিদা কমবে মানে হচ্ছে আমার উৎপাদনও কিছু কমানো যাবে, উৎপাদন কমানো যাবে মানে আমার নির্ভরশীলতাটা কিছুটা কমানো যাবে। এই হচ্ছে তিনটা পথ মাত্র খোলা আছে। এই তিনটা পথের এটা সিঙ্ক্রোনাইজ করা একই সাথে এই রকমের একটা কম্প্রিহেন্সিভ পলিসি, পুটিং রিনিউয়েবল ইন দ্য ফোরফ্রন্ট, রিনিউয়েবলকে একদম সামনে রাখতে হবে, রেখে আমাদের অগ্রসর হতে হবে। এটাই হলো নির্ভরশীলতা থেকে, আমদানি নির্ভরশীলতা থেকে বেরিয়ে এসে নিজের পায়ে দাঁড়ানো। আমার মনে হচ্ছে এই সরকার এটা রিয়েলাইজ করে, কিন্তু পলিসি ফ্রেমটা করতে হবে খুব দ্রুত এবং অ্যাকশনটাও তাকে দ্রুত নিতে হবে। সময় ক্ষেপণ করার কোনো সুযোগ নেই বর্তমান সরকারের। এইটুকু আমি শুধু বলতে চাই। মনোয়ার মোস্তফা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি একটি বিরতি নিচ্ছি। দর্শক, দেশ সন্ধ্যায় নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর। আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ সন্ধ্যার আয়োজনে। আমি আবারও আলোচনায় ফিরে যেতে চাই। মোহাম্মদ রাশিদুল হক, আপনার কাছে যেতে চাই। আমরা দেখেছি রিসেন্টলি সরকার একদিকে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দোকানপাট ও মার্কেট রাত 8টার মধ্যে আসলে বন্ধের উদ্যোগ নিয়েছে। এটিকে আসলে আপনি বাস্তবসম্মত মনে করছেন যে এর মাধ্যমে আসলে সংকট আমরা অনেকটাই আসলে উতরে যাব? আমি মনে করি যে আমার সহ-আলোচক মনোয়ার মোস্তফা ভাই যে কথা বলেছেন, এর মধ্যে এটাও একটা দিক যে আমরা কিভাবে এটাকে মানে একটু সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারি। যেহেতু আমাদের একটা সংকট আছে দেশে, এই সংকটটা একদিনের না, যদিও পূর্বের থেকে আসা, সেই সংকট এখন যেহেতু গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে, সেই কারণে বিদ্যুৎ সাশ্রয় করার জন্য কিছু সরকার পদক্ষেপ নিয়েছে সাময়িকভাবে। আমি মনে করি এটা সাময়িকভাবে সঠিক আছে। কারণ হলো যে সরকার তো একদিনে ইচ্ছা করলে সব কিছু পরিবর্তন করতে পারবে না। সে পরিবর্তন মানে উৎপাদনের ক্ষেত্রে, সেক্ষেত্রে সরকারকে সুযোগ দেওয়া উচিত। সরকার যদি পজিটিভলি এই পদক্ষেপগুলো নেয় সাশ্রয় করার জন্য, যেরকম উনি বলতেছিলেন যে একটা লাইট 1000 পাওয়ারের, সেটা যদি আমার 100 পাওয়ারের লাইট মানে জ্বালিয়ে যদি সেই কাজটা সম্ভব হয়, তাহলে আমরা বিদ্যুৎ সাশ্রয় করতে পারি। এরকম তো মার্কেটের যে বিষয়টা, মার্কেট মনে করেন 8টা পর্যন্ত হলে আমাদের দেশের মতো দেশে এটা সম্ভব, সাফিসিয়েন্ট। আপনার 8টা 10টার পরে ধরেন সরকারি অফিস আদালত 5টা পর্যন্ত, তো দেখা যায় যে 8টার পরে তেমন কোনো কাজ থাকে না। যদিও থাকে সেটা সাময়িকভাবে যদি বন্ধ করি তাহলে প্রভাব পড়বে না। কারণ হলো আমরা যদি এই বিদ্যুৎ চাহিদা পূরণের জন্য মার্কেটের এবং অন্যান্য দোকানপাট, ওষুধ এবং বাদে প্রয়োজনীয় যেসব হাসপাতালে বা অন্য জিনিস বাদে, খাবারের দোকান, এগুলো বাদে আমরা যদি অভ্যস্ত হই তাইলে সমস্যা নাই। আর যেহেতু পরিকল্পনা আছে সরকারের যে আস্তে আস্তে যদি এইগুলোর উন্নতি ঘটাইতে পারে, তখন হয়তো তারা আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। সুতরাং এই সাময়িক দেশের স্বার্থে, মানুষের স্বার্থে এই কাটছাট করা বা কোনো কিছুর ওই করা আর কি, সাশ্রয়ের জন্য কোনো পদক্ষেপ না, এটা সঠিক বলে আমি মনে করি আর কি। জি,
মোহাম্মদ রাশিদুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মনোয়ার মুস্তফা, আপনার কাছে যেতে চাই। আমরা প্রথমে যেটি বলেছি আসলে বিদেশ থেকে আমদানির কথা, সরকার মালয়েশিয়া থেকে যে এলএনজি আনার চেষ্টা করছে, এই ধরনের বা স্পষ্ট বা জরুরি আমদানি কতটা আসলে দ্রুত সংকট সমাধান করতে আসলে কার্যকরী হবে বাংলাদেশের এই বাস্তবতায়? আচ্ছা, একটা জিনিস খেয়াল করবেন যে পত্রপত্রিকায় যখন এগুলো লেখে, আমরা জি। অনেক সময় আনক্রিটিক্যালি কতগুলো জিনিস অনেক সময় বুঝি না বুঝে হয়তো একটা ধারণা করার চেষ্টা করি। মালয়েশিয়া থেকে আমরা এলএনজি হয়তো কিনবো, কিন্তু ওদের আরও একটা টেকনোলজি আছে এরকমের ছোট ছোট, এই এলএনজিগুলো অনেক বড়, এগুলো অনেক বড় কার্গো, জি। ওগুলো ছোট ছোট কার্গো আছে, জি। সেইগুলো কেনা যায়, কিন্তু ওগুলো কিনে ট্রান্সপোর্টেশনেরও একটা কস্ট আছে। তো এইগুলো আমার কাছে মনে হয়েছে, আমি হয়তো এখানে এত বিস্তারিত আলোচনা করতে পারবো না, ওটা ফিজিবল না ওই ছোটগুলো কেনা। জি, জি। এখন আমাদের এলএনজি তো কিনতেই হচ্ছে, জি। কারণ আমি তো রাতারাতি চাইলেই আপনি আজকে গ্যাসের জন্য বাপেক্সকে টাকা দিলেন, কালকে যে গ্যাস উঠে আসবে ব্যাপারটা তো তা না। জি। ইট মে টেক 2-3 ইয়ার্স। তো এই সময়কালে আমাকে তো কোনো না কোনোভাবে চলতে হবে, সেই জন্য এলএনজির নানান উৎস এক্সপ্লোর করার চেষ্টা করতেছে। আমাদের ওই যে আমেরিকার সাথে কথা হচ্ছে, বাট সেখানে অনেক দাম, সুতরাং আমাকে অন্য জায়গায় যেতে হবে। এটা একদম বাজারের কেনাকাটার মতো। একটা সংসার পরিচালনা করার জন্য যা করতে হয় টিপিক্যাল মধ্যবিত্ত সংসার সেই রকম। এবং আমি জিনিসটাকে এইভাবেই দেখি যে কি বলে, আমাদের বিপণী বিতানগুলো 8টার পরে বন্ধ করে দেবে। জিনিসটাকে দেখেন, আপনি একজন পরিবারেও আপনি যদি একটু চাপের মুখে পড়েন, স্বাভাবিক কোনো জায়গায় কস্ট কাট করতেছেন, ব্যাপারটাই, আর কিছুই না। কারণটা হলো সরকারের মাথায় সবসময় চিন্তা হচ্ছে বিদ্যুতের চিন্তাটা, এটা হচ্ছে প্রথম চিন্তা, কারণ বিদ্যুৎ দিয়েই সবটা করা হয়। জি। আমি ছোট্ট একটা তথ্য দিই, যেমন ধরুন আমাদের প্রতিদিন কি পরিমাণে বিদ্যুৎ আমাদের কনজিউম করতে হয়, কি পরিমাণে বিদ্যুৎ লাগে বাংলাদেশে। আমি একটা হিসাব করে দেখেছি, এটা 28 কোটি থেকে 35 কোটি। তা আমি একটা গড় কাটলাম, ধরেন 32 কোটি ইউনিট বিদ্যুৎ আমার প্রতিদিন লাগে। এখন এই 32 কোটি ইউনিটের সাপ্লাই আপনাকে দিতে হবে। এখন যদি এখান থেকে 50 লাখ ইউনিটও আপনি সেভ করতে পারেন 2 ঘন্টার দোকান বন্ধ করে, আপনি লাভ, বেঁচে গেলেন কিছুদিনের জন্য। হিসাবটা ঠিক এইভাবে করতে হবে। এনার্জি এফিসিয়েন্সি কোনো জায়গায় বাল্ব করে আমি যদি 25,000 ইউনিটও কমাতে পারি কনজামশন, আমার লাভ এইটা। কিন্তু এইগুলো প্রত্যেকটাই শর্ট টার্মের জিনিস, অল্প সময়ের জন্য যেটা বললেন। লং টার্মে গভর্নমেন্টকে যেটা যেতে হবে, আলটিমেটলি বাংলাদেশকে ডিপেন্ড করতে হবে দুটো জায়গার উপরে। একটা হলো আমি যেটা বলেছি যে রিনিউয়েবল এনার্জিকে প্রথম জায়গায় যেতে হবে। এইটার জন্য আপনার কোনো ইনপুট কস্ট নেই, কোনো সূর্য তাপ কিনতে আপনার পয়সা দেওয়া লাগে না, একটা পয়সাও লাগে না। এইটা একটা সবচেয়ে বড় জিনিস এইখানে। আর 2 নম্বর হলো আমার ডোমেস্টিক গ্যাস। কারণটা হলো এখন আমরা যে এলএনজি কিনছি, আপনার একটা হিসাব করে দেখবেন, একটা এলএনজি চালান আসে, পত্রিকায় নিউজ বের হয়, এত টাকা $1 মিলিয়ন দিয়ে কিনলাম। আপনারা যদি একটু ক্যালকুলেট করেন ওখানে প্রতি ঘনফুটের দাম পড়ে কত, মাথা খারাপ হয়ে যাবে। আমরা লাস্টে যেটা কিনেছি সেটার হিসাব কিতাব করতে 86 টাকা করে পড়ে প্রত্যেকটা প্রতি ঘনফুট। এই 86 টাকা আর আমার নিজের দেশের যেটা আছে সেটা আমার 3.5 টাকা 4 টাকা এরকমের আমার প্রোডাকশন কস্ট পড়ে। এখন এই দুটোকে গড় করে আমরা যখন একজনকে দিই, যেমন আমরা এখন ইন্ডাস্ট্রিতে দিচ্ছি 31 টাকা করে, তাতেও এখানে আমার চলে যাচ্ছে, কি বলে, সাবসিডি চলে যাচ্ছে। এত সাবসিডি দিয়ে আমরা টিকে থাকতে পারবো না লং টার্মে, আমরা কম্পিটিটিভনেসও হারাবো, গভর্নমেন্ট নিজেও তার লুজ করবে তার ফরেন কারেন্সি। এই সংকটের একমাত্র সমাধানটাই হচ্ছে তাকে দ্রুত রিনিউয়েবলের দিকে মুভ করা আর দ্রুত ডোমেস্টিক গ্যাস এক্সপ্লোরেশনের দিকে যাওয়া। কারণটা হচ্ছে সবসময় খেয়াল রাখতে হচ্ছে, আমি একটা হিসাব করছিলাম, গভর্নমেন্ট 10,000 মেগাওয়াট সোলার পাওয়ার একটা কর্মসূচি নিয়েছে, রাইট, 2030 সালের ভিতরে। ক্যালকুলেশন করে দেখবেন 10,000 মেগাওয়াটের সোলার ক্যাপাসিটি যদি আমরা তৈরি করি, এটা 2030 সালের ভিতরে, সেই 2030 সালে এই 10,000 মেগাওয়াট সোলার ক্যাপাসিটি থেকে আপনি 5 কোটি ইউনিট বিদ্যুৎ পাবেন সর্বোচ্চ একদিনে। আর আমরা 5 কোটি ইউনিটের মতো আমদানি করি ইন্ডিয়া থেকে, 2-3টা জায়গা থেকে, তাহলে এই 10 কোটি। কিন্তু 2030 সালে এসে আমার বিদ্যুতের চাহিদা দাঁড়াবে, এখন বলছি 32, তখন গড় দাঁড়াবে প্রায় 35। সেই 35-এর ভিতরে 10 হচ্ছে আপনি নিশ্চিত থাকতে পারেন, আর বাকিগুলো তো ভ্যারিয়েবল, ওগুলো তো কয়লা, গ্যাস এর উপরে। এখন এইখানে আপনার সবচেয়ে বড় যে জায়গাটা, গ্যাসের চালানটা দীর্ঘদিন আমাকে রাখতে হবে। 42% এখনো নির্ভরশীল ওখানে, কিন্তু ওখান থেকে আস্তে আস্তে মূল জায়গাটা কমাতে হবে, কমিয়ে একটা জায়গায় নিয়ে আসতে হবে। সুতরাং আমাদের ভবিষ্যতের বিদ্যুতের চেহারাটা যদি বলেন, তাহলে আমাদের
এনার্জি মিক্সটা একটু চেঞ্জ হয়ে যাবে। এখন একদম 42% হচ্ছে গ্যাসের উপরে, না এত রাখা যাবে না, ওইটা হয়তো ফাইন ব্যালেন্স করতে হবে। কয়লা, গ্যাস, রিনিউয়েবল, তেলটা যত সম্ভব কমিয়ে আনা। তেলের স্ট্যান্ডার্ড হলো 1-2% বেশি তেল ব্যবহার করা উচিত না, কারণ তেল ব্যবহার করে 1 ইউনিট বিদ্যুৎ বানাতে আমার গড়ে এখন 36 টাকা পড়ে যায়। দ্যাটস এক্সপেন্সিভ, বাংলাদেশ এটা অ্যাফোর্ড করতে পারবে না। সো আমাদের নির্ভর করতে হবে এখন পর্যন্ত গ্যাস, কয়লা, রিনিউয়েবল সবচেয়ে বেশি। গভর্নমেন্ট এটা বোঝে, কারণ রিনিউয়েবলের খরচ দিন দিন কমছে। আমি শুধু এখানে রিনিউয়েবল সম্পর্কে একটা কথা বলে রাখি। রিনিউয়েবল মানে হচ্ছে সোলার, তাই তো, মূলত আমাদের সোলার। কিন্তু সোলার তো আপনার যতক্ষণ দিনে আসে ততক্ষণ আপনি এটা পাচ্ছেন। সুতরাং এর সাথে এখন অ্যাড যেটা করতে হবে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম, এইটা ছাড়া কোনোভাবেই টিকে থাকা যাবে না। সুতরাং গভর্নমেন্টে এই দেখেন, গভর্নমেন্ট আমি বলছি পজিটিভলি, আমি একটু কি বলে বেনিফিট অফ ডাউট দিতে চাই। গভর্নমেন্ট ইতিমধ্যেই কতগুলো পলিসি নিয়েছে, কতগুলো জায়গায় ম্যান্ডেটরি করে দিয়েছে, তোমরা যদি 100 মেগাওয়াট করো তার অন্তত 20 মেগাওয়াট ব্যাটারি স্টোরেজ থাকতেই হবে। এই হচ্ছে আমাদের সামনের দিকে আগানোর পথ। সুতরাং আমরা পথটা এখন দেখতে পাচ্ছি। এখন যত দ্রুত এটার ইমপ্লিমেন্টেশন ঘটবে, আমার মনে হয় যদি সত্যিকার অর্থেই এই গভর্নমেন্ট এই পথে হাঁটে, তাহলে আমরা হয়তো 5 বছরের মধ্যে মোটামুটি স্টেবল একটা এনার্জি এবং পাওয়ার সেক্টর পাবো। এটা হচ্ছে আমার অভিমত, আমি ভুল হতে পারি, কিন্তু এই আশাবাদটা আমি রাখতে চাই। এইটুকু শুধু বলতে চাই। জি, মনোয়ার মোস্তফা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। দর্শক, দেশ সন্ধ্যায় নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর। আবারও আমন্ত্রণ দেশ সন্ধ্যার আয়োজনে। আমি আবারও আলোচনায় ফিরে যেতে চাই, মোহাম্মদ রাশিদুল হক, আপনার কাছে যেতে চাই। মনোয়ার মোস্তফা যেমনটি বলছিলেন যে সরকারি পলিসিগুলো যদি সঠিকভাবে আসলে ইমপ্লিমেন্টেশন হয়, সেক্ষেত্রে আসলে 5 বছরে হয়তো বা আমাদের পাওয়ার সেক্টরে আমরা আসলে আশানুরূপ ফল পেতে পারি। আপনার মতামত জানতে চাই। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে ওনার বক্তব্যকে সমর্থন জানাচ্ছি, কারণ বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যখন নির্বাসিত জীবন কাটিয়েছেন, আমি সেই জীবনটার কথা বলবো। সেই সময় তিনি বিভিন্ন বিষয়ে স্টাডি করেছেন। আপনার শুধু বাংলাদেশকে কিভাবে সুন্দরভাবে পরিচালিত করা যায়, প্রত্যেকটা সেক্টর ধরে ধরে উনি কিন্তু গবেষণা করেছেন। প্রত্যেকটা সেক্টরের বিশেষজ্ঞদের সাথে উনি কথা বলছেন। এখনও কিন্তু উনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর আপনি দেখবেন যে যানজট নিরসনের জন্য কী কী করণীয়, আপনার এই ট্রাফিক ব্যবস্থা মানে আধুনিকায়ন করানোর জন্য এই সিস্টেমটা এআই ক্যামেরা লাগিয়েছেন। তারপর অন্যান্য ক্ষেত্রে আপনার এই যে গ্যাস বিদ্যুতের জন্য কিন্তু উনি বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে আলাপ মতামত চেয়েছেন। তো আমি বিশ্বাস করি, আমার সহালোচক মনোয়ার মোস্তফা ভাই যে কথা বলেছেন, যে সরকারকে যদি সুযোগ দেয়, এবং আমার বিশ্বাস জনগণ এগুলো বুঝতেছে। কারণ গত 17টা বছর বা 15টা বছর শেখ হাসিনা যেভাবে লুটপাটের অবস্থা কায়েম করেছিল, শাসন কায়েম করেছিল, স্বৈরশাসক, সেভাবে মানে মানুষ কিন্তু হারে হারে টের পাইছে। এবং এই কারণেই কিন্তু এই সরকারের এরকম দ্রুত পতন হয়েছে। মানুষ কিন্তু চিন্তাও করে না এইভাবে জনগণ 24 সালে যেভাবে 5ই আগস্টে যেভাবে হাসিনার পতন হয়েছে, ওই দিন দুপুরেও কিন্তু হাসিনা চিন্তা করে নাই, দুপুরে ভাত রান্না করে খেয়ে যেতে পারে নাই, এর আগেই পালিয়ে যেতে হয়েছে। সুতরাং জনগণ বুঝেছে যে গত 17 বছর প্রতিটা সেক্টর ধ্বংস করে দিয়েছে হাসিনা সরকার। তো জনগণ, আমি বিশ্বাস করি তারেক রহমান সাহেবকে সেই সুযোগটা দিবে, এবং তারেক রহমান অত্যন্ত সুন্দরভাবে বিশেষজ্ঞদের দিয়ে স্ব ক্ষেত্রে অত্যন্ত সুন্দরভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য উনি চেষ্টা করবেন। শুধু বিদ্যুৎ, গ্যাস এবং অন্য যে এই বিষয় না, অন্য আর্থিক সেক্টর যেটা আছে এটার সাথে কিন্তু অর্থ জড়িত। আপনি দেখেন এইগুলো কিনতে গেলে কিন্তু অর্থ লাগে। শেখ হাসিনা কিন্তু মানে বলে 30 লাখ কোটি টাকা এই দেশ থেকে পাচার করে দিছে। তাই শেখ হাসিনার লোকজন, শেখ হাসিনা, তাহলে এটা কিনতে আমদানি করতে যে অর্থ লাগবে সেটাও কিন্তু নাই, ব্যাংকগুলো খালি করে দিয়েছে। সুতরাং জনগণ তারেক রহমানকে সুযোগ দিবে বিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পিতভাবে, গ্যাস উৎপন্ন করার পরিকল্পিতভাবে সুযোগ দিবে, এটা আমি বিশ্বাস করি। আর আরেকটা বিষয় বলছেন যে উনি কি পারবেন কিনা, আমি বিশ্বাস করি যে তারেক রহমান সাহেব যেভাবে পরিকল্পিতভাবে মানে মানুষকে সাথে নিয়ে, গবেষকদের সাথে নিয়ে, এক্সপার্টদের সাথে নিয়ে প্রতিটা বিষয়ে যে পদক্ষেপগুলো নিয়েছেন সেগুলো যদি নিতে থাকেন,
তাহলে না, এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে তারেক রহমানের আমরা দেখতে পাচ্ছি উনি যেভাবে ইনিশিয়েটিভগুলো নিচ্ছেন, কিন্তু যারা আসলে সেক্টরগুলোতে আছেন তাদের আসলে উনি কি ওরা কি ওভাবেই তারেক রহমানের মতোই কি কাজ করছেন, নাকি ওরা আসলে আপনি কি দেখছেন ওদের আমি মধ্যে আমি আগ্রহটা আপনি- কেমন? আমি আমি আপনাকে বলি, জি। আসলে আমরা তো বাংলাদেশি মানুষ, বাঙালি বলবো না, বাংলাদেশি মানুষ। আমাদের কিন্তু এক ধরনের অলসতা বা আমাদের এক ধরনের আছে, আপনার ফাঁকি দেওয়ার মন মানসিকতা জি, আছে। আমরা তো অনেক আমি আমি রকমের আমি অভিযোগ আপনার পেয়েছি। আমি বলি জি। তারেক রহমান সাহেব সকাল 9টায় অফিসে যান। এবার অফিসে গিয়ে উনি নিজে কিন্তু অনেক সময় অন্যান্য মন্ত্রণালয়ে ঘুরে দেখেন কে আসছে কে আসে নাই, কোন কর্মকর্তা আসছে কোন কর্মকর্তা আসে না। এটা কিন্তু অনেক মিডিয়াতে নিউজ হয়েছে। আমিও একদিন সামনে পড়ছি ঠিক 9টা বাজে। উনি তথ্য মন্ত্রণালয়ে ওদিকে গেলেন, সামনে পড়ে গেলাম যে দেখতেছে দরজায় নক করে করে কোন কোন মন্ত্রী আসছে কোন কোন মন্ত্রী আসে নাই, কোন সচিব আসছে কোন সচিব আসে নাই। উনি গেলেন আরেক বিল্ডিংয়ে শিক্ষা মন্ত্রণালয়ে ওদিকে। তো এই যে তদারকি, ফাঁকি দেওয়ার টেন্ডেন্সি বা মানে অসৎভাবে চলার টেন্ডেন্সি আমার মনে হয় দিন দিন শেষ হয়ে যাবে। কারণ হলো যে পদক্ষেপ নিলে মানুষ অভ্যাসের পরিবর্তন হয়। জি। কারণ আমি যদি দেখি যে আমি এখানে গেলে অপমান হব, যদি আমি সঠিক সময়ে কাজটা না করি, সঠিকভাবে কাজটা না করি, তাহলে আমাকে লজ্জা পেতে হবে। তাইলে আমি নিশ্চয়ই এই কাজগুলো করব না। জি। তাইলে আমি সঠিক সময়ে সব কাজগুলো করবো। আরেকটা আমলাতান্ত্রিক জটিলতা আমার ভাই বলছেন, জি। আসলে আমাদের যে আমলারা আসলে ম্যাক্সিমাম, আমি সবাইকে বলবো না, ম্যাক্সিমাম আমলারা হলো দুর্নীতিবাজ। তারা প্রথম খুঁজে কোনটা দিয়ে দুর্নীতি করা যাবে, কোনটা 1 টাকার জিনিস 5 টাকা দিয়ে কেনা যাবে, 4 টাকা লুট করা যাবে। এটাই হলো মূল সমস্যা। এই যে আমাদের এই যে এই সমস্যাগুলোর মধ্যে এটাও কিন্তু অন্যতম সমস্যা, লুটপাটের কারণে, জি। দুর্নীতির কারণে, ঘুষের কারণে। আপনি দেখেন একটা সঠিক একটা কাজ, এই যে বিদ্যুতের বলেন বা গ্যাসের বলেন, গ্যাস সংযোগ দিতে যান, যদি লাগে 40,000 টাকা ডিমান্ড জমা দেওয়ার জন্য, আপনি 8 লাখ টাকা 10 লাখ টাকা লাগে একটা বাড়িতে গ্যাস নিতে, এখন যদিও বন্ধ। তাইলে এই যে সেক্টরগুলা এইভাবে এই একদম নষ্ট করে দিয়েছে বিভিন্ন আমাদের এই ব্যবস্থা, সরকার বিগত দিনের সরকারগুলো যে ব্যবস্থা, এগুলা থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে। সবাইকে ভালো হইতে হইব, শুধু একমাত্র তারেক রহমানকে ভালো হইলে চলবে না, উনি নিজে চেষ্টা করলে চলবে না, আমাদেরকে চেষ্টা করতে হবে, অন্য সবাইকে চেষ্টা করতে হবে। আমি মনে করি যুবকদের আন্দোলনে ফ্যাসিস্টের যেভাবে পতন হয়েছে, যুবকরা যেভাবে সজাগ, প্রতিটি ক্ষেত্রে যেভাবে সজাগ, তারা প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে এবং ভালো কাজে সমর্থন দিবে, এটা আমি বিশ্বাস করি। আমার মনে হয় যে আগামী দিনের বাংলাদেশটা একটা সুন্দর বাংলাদেশ হবে, সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ আমরা পাবো। এবং জনাব তারেক রহমান সাহেব যে পদক্ষেপ নিচ্ছেন, অন্যরা এটা মানতে বাধ্য হবে। জনগণ সুযোগ দিবে, যুব সমাজ সুযোগ দিবে। হ্যাঁ, ষড়যন্ত্র কিন্তু থেমে নাই। এই ভালো কাজের মধ্যে কিন্তু অনেক ষড়যন্ত্র হচ্ছে। জি। আপনি দেখেন আপনার এই বিভিন্ন জায়গায় এই যে বলতেছেন যে গ্যাসের ইয়েতে, এলএনজির ইয়েতে হঠাৎ অগ্নিসংযোগ হচ্ছে, এটা অ্যাক্সিডেন্ট মনে করতেছেন। আমি মনে করি এটা খতিয়ে দেখা উচিত, আসলে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, এটার পিছনে কোনো দেশি বিদেশি চক্রান্ত আছে কিনা, ষড়যন্ত্র আছে কিনা। আমরা দেখতেছি, আপনি দেখেন সরকার যখন সুন্দরভাবে পরিচালিত হয়, প্রতিবেশীদের দেশের কিভাবে দৌড়দৌড়ি, মানে কিভাবে তারেক রহমানকে নেওয়া যায়, হ্যাঁ, মানে বাধ্য করা যায়। এই বাধ্য করার জন্য নানা ধরনের দেখেন, আপনি দেখেন এই যে আমাদের কয়েক জায়গায় পেট্রোল বোমা, সাভারে 2 দিন আগে পাওয়া গেল, তারপরে এই যে মেট্রো রেলের নিচে পাওয়া গেল, তারপরে এই যে এই গ্যাসের এনে এরকম অগ্নি সংযোগ হলো। দেশকে অস্থিরতার মধ্যে ফেলানোর দেশকে অস্থিরতার মধ্যে ফেলে সরকারকে বাধ্য করা, নানা ধরনের চক্রান্ত এটার মধ্যে থাকতে পারে। আমি মনে করি দেশি বিদেশি চক্রান্ত আছে, এগুলো খতিয়ে দেখা উচিত। এবং সরকারকে, এদেশের জনগণ, আমরা যারা আছি সকলে মিলে সরকারকে সহযোগিতা করা উচিত এই সমস্ত সমস্যা পার্মানেন্টলি সমাধান করার জন্য। মোহাম্মদ রাশেদুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মনোয়ার মোস্তফা, আপনার কাছেও কি তাই মনে হচ্ছে যে দেশে আসলে ষড়যন্ত্র চলছে, যেমনটি বলছিলেন মোহাম্মদ রাশেদুল হক? আপনার মতামত জানতে চাচ্ছিলাম, বা আমলাতন্ত্রের ব্যাপারে আপনি যদি আমি বরং আমলাতন্ত্রের কথা বলি। ষড়যন্ত্র নিশ্চয়ই ওটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সবসময় থাকে, আমাদের মতো দেশগুলোতে আরো বেশি থাকে। আর আমরা আমাদের 24 অগস্টে যে পরিবর্তনটা ঘটেছে, যে ছাত্র জনতার লড়াইয়ের ভিতর দিয়ে যে ঘটনা ঘটেছে, তাতে ষড়যন্ত্র হওয়া খুবই স্বাভাবিক। এটি হচ্ছে বাস্তবতা। কারণ যা মানুষ ভাবতে পারেনি, অকল্পনীয় সেই ঘটনা আমাদের 24 অগস্টে ঘটেছে। আমি শুধু একটা জায়গায় একটু দৃষ্টি দিতে চাই, সেটা হলো পাওয়ার এবং এনার্জি পলিসি। আমি এটা গত 10-15 বছর ধরে দেখছি, এই বিষয়ে কাজ করছি।
সেখান থেকে আমাদের অভিজ্ঞতা হলো হ্যাঁ অনেক ভালো ভালো আমাদের পলিটিশিয়ান যারা এই নীতি নির্ধারণে কাজ করেন তাদের অনেক গুড হার্ট যাকে বলে সেটা আছে, কিন্তু অনেক সময় সেটা বাধাগ্রস্ত হয় আমলাতান্ত্রিক ব্যবস্থার কারণে, এবং আমলাতন্ত্রের নিজস্ব একটা স্বার্থ থাকে সেখানে। সেই স্বার্থ এত স্ট্রং হয়ে ওঠে একটা পর্যায়ে গিয়ে, তখন আপনি যত বড় ভালো মানুষই হন না কেন, তারেক রহমান যত ভালো মানুষই হন না কেন, উনি আটকা পড়ে যান কোনো কোনো জায়গায়। এইটাই হলো চ্যালেঞ্জ। আমলাতন্ত্রের সাথে রাজনৈতিক কর্তৃত্বের লড়াইয়ের জায়গাটা হচ্ছে এখানে। সেই লড়াইয়ে রাজনৈতিক কর্তৃত্ব যেটা যেটা লিগ্যাল ম্যান্ডেট নিয়ে আসে, সেই কর্তৃত্ব যদি হেরে যায় তাহলে বুঝতে হবে সেই রাজনীতি ব্যর্থ। আমরা চাই না বর্তমান সরকার সেটা হেরে যাক। হাসিনার সরকার হেরে গিয়েছিল, কারণ তারা সম্পূর্ণ রকমে আমলাতন্ত্র এবং কি বলে যে সামরিক বাহিনী বেসামরিক বাহিনীর উপরেই দেশ চালাচ্ছিল। রাজনৈতিক কর্তৃত্ব জিরো হয়ে গিয়েছিল। তাঁরই খেসারাত আওয়ামী লীগ সরকারকে দিতে হয়েছে দীর্ঘদিন ধরে। এটা হচ্ছে বাস্তবতা। এখন এই প্রশ্নে যদি আসি, এখানেও নানান রকমের স্টেক আছে। পাওয়ার এবং এনার্জি সেক্টর হচ্ছে দুর্নীতির জায়গা থেকে যদি বলেন অন্য যে কোনো সেক্টর হচ্ছে সবচেয়ে লুক্রেটিভ সেক্টর। এখানে $1 মিলিয়ন দুর্নীতি না, $1 বিলিয়ন দুর্নীতি হয়। এখানে 1000 টাকা হয় না, এটা মিলিয়ন টাকার হয়। অন্য জায়গায় 1000 টাকা দুর্নীতি হতে পারে, এখানে মনে করবেন যে মিলিয়ন টাকার হবে, মিলিয়ন বিলিয়ন টাকার হবে। এই জন্য একটু আগ্রহ সবচেয়ে বেশি থাকে। যে সমস্ত পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট বিএনপির আওয়ামী লীগের আমলে হয়েছে, বিদ্যুৎ ক্রয় চুক্তি আদানির সঙ্গে থেকে শুরু করে আরও বহু কোম্পানির সাথে, অন্তর্বর্তীকালীন সরকার এসে যখন তারা একটু রিভিউ করতে বসলো, দেখলো যে বাজার দরের চেয়ে অনেক বেশি দামে আমরা বিভিন্ন লোককে কাছে বিদ্যুৎ কিনছি। কেন? এটা খতিয়ে দেখান কোনো সুযোগ আওয়ামী লীগের আমলে ছিল না কেন? একটা আইন করে ওটা বাধাগ্রস্ত করা হয়েছে, না তুমি এটা নিয়ে কোনো কথা বলতে পারবে না। আমরা কয়েকজন কথা বলতাম, কিন্তু আমরা কোর্টের কাছে যাওয়ার কোনো এখতিয়ার ছিল না ওই আইনের কারণে। তাহলে সিস্টেমটাই বোঝেন, আইন দিয়ে একটা অন্যায়কে জাস্টিফাই করা হয়েছে, স্ট্যাবলিশ করা হয়েছে থ্যাঙ্কস টু কি বলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। তারা ওই আইনটা বাতিল করে দিয়েছে এসে। সুতরাং ওইটা একটা বড় পদক্ষেপ। এরপরে অন্তর্বর্তী সরকারের আমলে দুটো পলিসি করা হয়েছে, দুটোই পজিটিভ, এবং এই গভর্নমেন্ট সেটা কন্টিনিউ করছে। তার একটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি পলিসি 2025, এবং আর ওর ভিতরেই মার্চেন্ট পাওয়ার পলিসি করা হয়েছে। এখন রিনিউয়েবল এনার্জি আপনিও তৈরি করতে পারবেন, করে আপনি আপনার কাস্টমার খুঁজে নিয়ে বিক্রি করবেন, এবং এই গ্রিডের ভিতর দিয়ে যাবে। তার জন্য গভর্নমেন্টকে একটা গ্রিডের হুইলিং চার্জ দিতে হবে, যেটাকে ইন্টারন্যাশনালি বলে ডিপিপি, ডাইরেক্ট পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট। এই পদ্ধতিতে আমরা গেছি, আমরা আধুনিক জায়গায় চলে যাচ্ছি। দ্যাটস গুড। এই জন্যই বলছি যে আয়োজনটা বর্তমান সরকারের ভালো, কিন্তু মানুষ দেখতে চায় খুব দ্রুত এর যথাযথ ইমপ্লিমেন্টেশন। সুতরাং আধুনিক একটা সিস্টেম তৈরি করার জন্য পাওয়ার এবং এনার্জি সেক্টরে যে ধরনের পলিসি ইনিশিয়েটিভ বা পিলারগুলো তৈরি করা দরকার, এই সরকার ইতিমধ্যেই সেটা করেছে, কিছুটা হেল্প নিয়ে অন্তর্বর্তী সরকারের। এখন কাজ হচ্ছে এই পিলারের উপরে আমাদের কাজগুলো করা এবং খুব দ্রুত এগিয়ে যাওয়া। এবং সেই ক্ষেত্রে এই বর্তমান সরকার যত বেশি আলাপ আলোচনা বিশেষজ্ঞদের সাথে, যেটা ভাই বললেন, নানান সেক্টরের লোকজনের সাথে আলাপ আলোচনা করে আগানো যায় ততই ভালো। যেই সমস্যাটা হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে, তারা ধারণা করেছিল তারাই সব কিছু বোঝে, দুনিয়ার আর কেউ কিছু বোঝে না। ঠিক বলে ইংরেজিতে বলে সেলফ রাইটুয়াসনেস, এইটা ডেভেলপ করেছিল। এখন আপনি যদি দুনিয়ার সব কিছু বোঝেন তাহলে তো আপনার সাথে আলাপ চলে না। এই সংকটটাই তৈরি হয়েছিল গত সরকারের আমলে। এই সরকারের এই সংকটটা তৈরি না হোক। অর্থনৈতিকভাবে তো আসলে আমাদেরকে অনেকটা নিচেই নিয়ে এসেছিল গত সরকার, তাই না? একদম। এবং আরেকটা জিনিস এই সরকারের জন্য, বর্তমান সরকারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে গেছে, কারণ সে পেয়েছে একটা ভগ্ন, কি বলে, একটা বলা যায় যুদ্ধবিধ্বস্ত একটা অর্থনীতি পেয়েছে। ব্যাংকিং সেক্টর নষ্ট হয়ে গেছে, উৎপাদন নেমে গেছে, কর্মসংস্থান হারিয়েছে মানুষ। এইরকম একটা অর্থনীতি নিয়ে, এই অর্থনীতিতে সবচেয়ে বেশি দরকার হচ্ছে বিনিয়োগ। এই বিনিয়োগের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো আমার গ্যাস এবং এনার্জি সেক্টর। সুন্দর একটা গ্যাস এনার্জি সেক্টর যদি না থাকে, এই কি বলে, এই জ্বালানির ব্যবস্থাটা যদি ভালো না থাকে, তাহলে দেশি হোক বিদেশি হোক কোনো বিনিয়োগকারী এখানে আসবে না। সুতরাং এই গ্যাস এবং এই কি বলে এই জ্বালানি এবং বিদ্যুতের খাতটাকে দ্রুত এটা একটা শক্তিশালী করাটা হচ্ছে এই সরকারের জন্য ফরজ হয়ে গেছে। আরো আরেকটা বিষয় আছে, রাজনৈতিক ইকোনমিকে তাকে রাজনৈতিক স্থিতিশীল, রাইট। কারণ এই গ্যাস এনার্জি, এই জ্বালানি বিদ্যুতের সাথে শুধুমাত্র ওই কি বলে কর্মসংস্থান বা উৎপাদনই জড়িত না, আরও বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বেশি জড়িত হচ্ছে সার। যে সারের উপরে টিকে থাকে আমাদের
কৃষক সমাজ, বাংলাদেশ একটা কৃষিভিত্তিক দেশ, এখনো সবচেয়ে বেশি মানুষ কৃষিতে অবস্থান করে। সুতরাং এমন একটা জটিল এই গ্যাস এনার্জি সেক্টরটা, বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরটা এই সরকারের জন্য এটা একটা স্ট্র্যাটেজিক সেক্টর, কিন্তু এই সরকারের জন্য আরও বেশি স্ট্র্যাটেজিক হয়ে উঠেছে বাস্তব অবস্থার কারণেই। তার ইকোনমিকে বাঁচাতে হবে, তার কৃষককে বাঁচাতে হবে, তার সাধারণ মানুষের ক্ষোভ প্রশমিত করতে হবে, সুতরাং এবং বিনিয়োগ টানতে হবে। এই কারণেই এই গ্যাস এবং জ্বালানি এবং বিদ্যুৎ সেক্টরটা এই সরকারের জন্য 1 নম্বর প্রায়োরিটি। এখন আমি জানি না এই সরকার কতটা সেটাকে 1 নম্বরে নিয়েছে না 2 নম্বরে নিয়েছে। যদি 1 নম্বরে নিয়ে খুব দ্রুত পলিসি ইমপ্লিমেন্টেশনে না যায়, তাহলে এই সরকারকেও অনেক প্রাইস পে করতে হবে। জি, মনোয়ার মোস্তফা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ রাশেদুল হক, আপনার কাছে জানতে চাই, আসলে সরকারের সামনে অনেক বড় আসলে চ্যালেঞ্জ, আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলেই কি সরকারের সামনে অনেক বেশি চ্যালেঞ্জ আসছে? অবশ্যই এই সরকার, ভাই যেটা বলছিলেন, এই সরকার যখন ক্ষমতায় আসে, এই যেভাবে ক্ষমতায় উনি আসার পর যেভাবে যে সংকটগুলো সামনে একের পর এক আসতেছে এবং সেগুলো মোকাবেলা করে এগিয়ে যেতে হচ্ছে এবং পরিকল্পনা মাফিক এবং অনেকগুলো পজিটিভ কাজ ইতিমধ্যে করেছে। তো আপনি যে সংকটগুলোর কথা বলছেন, এগুলো কিন্তু অস্বীকার করার কোনো জো নেই। আপনি আগেও বলেছি, অর্থনৈতিক অবস্থা বলেন, রাজনৈতিক পরিবেশ বলেন, এই আপনার বিচার বিভাগ বলেন, প্রশাসন বলেন, পুলিশ বলেন, সব সেক্টর একেবারে ধ্বংস করে দিয়েছিল শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার। আপনার স্বাস্থ্য খাত, মানুষের যেগুলো প্রয়োজনীয় বিষয় সবগুলো খাত, আপনার একটা দেশের যত খাত থাকে সমস্ত সেক্টরকে শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে। ধ্বংসস্তূপের মধ্য থেকে ডক্টর ইউনূস সরকার এসে কিছু পজিটিভ পদক্ষেপ নিয়েছেন, যেটা বলেছেন উনি, যে পজিটিভ পদক্ষেপের কারণে কিছুটা দাঁড়িয়েছে। বাকি এই সরকার আসার পরে সরকার চেষ্টা করে যাচ্ছে। আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ এবং যেই 99% বা 95% জনগণ রাস্তায় নেমেছিল হাসিনা বিরোধী আন্দোলনে, তারা ধৈর্য সহকারে এবং তারা সমর্থন দিয়ে যাবে এই সরকারকে ভালো কাজ করার জন্য। এবং এই সরকার যদি ভালো পজিটিভ কাজ করতে পারে, আপনি দেখেন পুলিশে এই যে আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হয় না। কেন হয় না? এখনও যারা ফ্যাসিস্টের নিয়োগ করা যেসব পুলিশ, গোপালগঞ্জের পুলিশ কিংবা আপনার একদম দলবাজ পুলিশ, তারা এখনও কিন্তু 80% বহাল তবিয়তে আছে। আপনি দেখেন প্রশাসনের কতজনের চাকরি খাবে, কতজনকে বরখাস্ত করবে কিংবা কতজনকে অবসর দেওয়া যাবে, এটা কিন্তু প্রশাসন একদম নষ্ট করেছে। শিক্ষা ব্যবস্থা, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি দলীয় শিক্ষক নিয়োগ করে, 2nd ক্লাস 3rd ক্লাস শিক্ষক নিয়োগ করে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিছে। আপনি ধরেন এই যে চিকিৎসার কথা বললেন, হাসপাতালের কথা বললেন, কি পরিমাণ দুর্নীতি হয়েছে, পর্দাকাণ্ডের কথা আমরা ভুলে যাই নাই। যন্ত্রপাতি ক্রয়ের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, হাসপাতালে কোনো যন্ত্রপাতি নেই। জাপানি যন্ত্র ক্রয় হয়েছে, গিয়ে দেখা যায় চায়না যন্ত্র। মানে 5 টাকার যন্ত্র ক্রয় করা হয়েছে, গিয়ে দেখা গেছে 1 টাকার যন্ত্র আছে, সেটা আবার সচল না, অচল, এরকম। সুতরাং এই ভঙ্গুর দেশটাকে এগিয়ে নিতে হলে সুযোগ দিতে হবে এবং সরকারকে আন্তরিকভাবে মানে কাজ করতে হবে, পজিটিভলি কাজ করতে হবে, পরিকল্পিত কাজ করতে হবে। নিশ্চয়ই। মোহাম্মদ রাশেদুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে মনোয়ার মোস্তফা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের দেশ সন্ধ্যার আয়োজনে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।